আব্বাসি খেলাফতের অধীনে বেড়ে ওঠা তুর্কি সেলজুকদের ইসলামী সাম্রাজ্য শাসন করার আগে শিয়া বুহাইরিয়ারা ইরাক ও ইরানে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। এই সময়ে শিয়াদের ভ্রান্ত চিন্তাধারা মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি মিশরের ফাতিমি সাম্রাজ্য শিয়া ইসমাইলি মতবাদ প্রচারে ব্যাপক তৎপরতা চালাতে থাকে। বিপুল পরিমাণ অর্থ সম্পদ ব্যয় ও শিয়া মতাবলম্বী লোকদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। আব্বাসি ও সেলজুকদের অধিকৃত অঞ্চলগুলোতে আহলে সুন্নাতের শক্তিশালী ভিত্তি দুর্বল করার জন্য জোর প্রচেষ্টা শুরু করে। এই প্রচারণার ভয়াবহ প্রভাবের ব্যাপারটা নিজামুল মুলক উপলব্ধি করতে পেরেছিলেন, যার ফলে সুলতানকে তিনি পরামর্শ দিয়েছিলেন শিয়া মতাবলম্বীদের যাতে কোনো সাহায্য না করা হয়। সুলতান তাদেরকে গুরুত্ব দিবেন না, নির্ভরতা বা আস্থার সম্পর্ক রাখবেন না তাদের সাথে। সিয়াসাতনামায় নিজামুল মুলক বলেন, আমি শিয়া মতাবলম্বীদের যেসব ভ্রান্তি ও মন্দকর্মের দিকে ইঙ্গিত করে থাকি, আশা করি খুব শীঘ্রই সুলতান সেসবের সত্যতা অনুভব করবেন এবং এই বৃহৎ সাম্রাজ্যের প্রতি আমার আন্তরিকতা ও কল্যাণকামিতা সম্পর্কেও তিনি নিশ্চিত হবেন। খুব ভালোভাবে আমি এই ভ্রান্ত দলের কাজকর্ম ও তাদের উদ্দেশ্য সম্পর্কে অবগত আছি। বড় বড় শাসকদের কাছে আমি এই বিষয়গুলো পেশ করেছি, কিন্তু তারা এর প্রতি কোনো ধরনের গুরুত্ব আরোপ করেননি। ফলে একসময় আমি তা বলা থেকে বিরত হয়ে পড়ি। নিজাম একটি গোয়েন্দা নেটওয়ার্কও গড়ে তুলেছিলেন, যা বাতিনি ইসমাইলি গোষ্ঠী হাসাসিন থেকে সাম্রাজ্যকে রক্ষা করত। তিনি নৃশংসতার পরিবর্তে কৌশল ব্যবহার করে মুসলিম উম্মাকে পতনের হাত থেকে রক্ষা করেন। নিজামুল মুলক ভিন্ন বিশ্বে বাস করতেন। তিনি আল্লাহভীতি ও শরিয়াহ সম্মানকারী মুসলিম শাসকদের পথ দেখিয়েছেন। নিজাম ন্যায় বিচারের উপর জোর দেন, জনগণ ও আল্লাহর কাছে জবাবদিহিতার কথা বলেন। ধর্ম ছিল তার জন্য বৈধতার উৎস। নিজাম রাষ্ট্রকে ঐশী আইনের সেবক হিসাবে দেখতেন। নিজামুল মুলকের অসাধারণ সাফল্য, প্রবল বুদ্ধিমত্তা, রাষ্ট্র পরিচালনার দক্ষতা, বিস্তৃত জ্ঞান, প্রজাবাৎসল্য ও ন্যায়পরায়ণতা দেখে ইসমাইলি বাতিনিরা তার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত হতে থাকে। 1092 সালে নিজাম তার মৃত্যুর ঠিক আগে তার শত্রুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জেনে দরবারে একটি বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। তিনি বলেন, উদ্ধৃতি, সুলতানকে বলুন, আপনি যদি এখনও উপলব্ধি না করে থাকেন যে শাসন কার্যে আমি আপনার সমকক্ষ, তবে জেনে রাখুন যে আমার রাষ্ট্রনায়কত্ব ও বিচক্ষণতার ফলে আপনি এই ক্ষমতা লাভ করেছেন। তার কি মনে নেই যখন তার পিতা নিহত হয়েছিলেন তখন আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তার নিজের পরিবার ও অন্য জায়গা থেকে মাথা তুলে দাঁড়ানো বিদ্রোহীদের দমন করেছিলাম। তাকে বলুন যে ওই রাজকীয় টুপি স্থায়িত্ব এই উজিরের দোয়াতের সাথেই জড়িত। এই দুইটি স্বার্থের সমন্বয় হলো সকল কাঙ্ক্ষিত বস্তু লাভের উপায় এবং সকল অর্জিত বস্তুর চূড়ান্ত কারণ। যদি কখনো আমি এই দোয়াত বন্ধ করি তবে সেই রাজকীয় ক্ষমতার পতন ঘটবে। উদ্ধৃতি শেষ। কুখ্যাত হাসান সাব্বা কর্তৃক প্রেরিত গুপ্তঘাতকের এক সদস্য সুপির ছদ্মবেশে তার কাছে আসে। 10ম রমজান 485 হিজরি মোতাবেক 14 অক্টোবর 1992 খ্রিস্টাব্দে নিজামুল মুলককে ইস্পাহান থেকে বাগদাদ যাওয়ার পথে হত্যা করা হয়। এরপর তার মৃতদেহ ইস্পাহানে নিয়ে আসা হয়। শহরে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় নিজামিয়ায় তাকে দাফন করা হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল 77 বছর। বলা হতো যে তিনি অজু ছাড়া কখনো বসতেন না। তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিনি কোয়ারাজম এবং তুষের মাজার স্থাপত্য পুনরুজ্জীবিত করেন এবং 50,000 দিনার ব্যয়ে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি মার্ব, বোকারা, বলক, বসরা এবং ইস্পাহানে একটি করে বিদ্যালয়ও নির্মাণ করেন। তিনি ছিলেন সহনশীল, মর্যাদাপূর্ণ এবং বাগ্মী, একজন বীরত্ব, সহনশীলতা এবং অডেল দানশীলতার মানুষ। তিনি বন্দীদের প্রতি বিনয় প্রদর্শনে অনেক দূরে যেতেন। বলা হতো যে তিনি প্রতিদিন সকালে 100 দিনার দান করতেন। আলপ আরসালানের শক্তি ছিল সামরিক ক্ষেত্রে। অভ্যন্তরীণ বিষয়াদি পরিচালনা করতেন নিজাম আল মুলক।